আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের কোর্স টিচার নাজরিন জাহান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ব্যষ্টিক অর্থনীতির কিন্তু শেষ চ্যাপ্টারে চলে এসেছি। আমাদের শেষ চ্যাপ্টার কি? 13 অধ্যায়, ল্যান্ড এবং ক্যাপিটাল। এর অনেকগুলো জিনিস রয়েছে, যেমন ল্যান্ড, ক্যাপিটাল, তারপর কি খাজনা, মূলধন, বিভিন্ন অংশ রয়েছে। আমি আশা করি এই চ্যাপ্টারটা মিনিমাম তিনটা ক্লাসে শেষ করতে সক্ষম হব। চলো আজকে আমরা প্রথম লেকচারে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের প্রথম লেকচারে আজকে আমি আলোচনা করব 13 অধ্যায় অর্থাৎ ল্যান্ড ও ক্যাপিটালের ভূমি এবং খাজনা নিয়ে। তাহলে ভূমি প্রথমে আমরা আলোচনা করি। ভূমি কি? ভূমির বৈশিষ্ট্যগুলো কি কি? ভূমি বলতে আমরা কি বুঝি? আমরা জানি উৎপাদনের কয়টি উপাদান? 4টি। একটা ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। সেই ভূমি বলতে আমরা কি বুঝি? আমাদের এই 4টির একান্ত আবশ্যক উপাদানের মধ্যে ভূমি হচ্ছে অন্যতম। সাধারণ অর্থে ভূমি বলতে ভূপৃষ্ঠ বা পৃথিবীর স্থলভাগকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে ভূমি কথাটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। ভূমি বলতে পৃথিবীর স্থলভাগ বা মাটিকে বোঝায়। আর অর্থনীতিতে বলে যে ভূপৃষ্ঠ সহ প্রকৃতির যেসব অবদান উৎপাদনে সাহায্য করে তাদেরকে একত্রে ভূমি বলা হয়। বিভিন্ন অর্থনীতিবিদ ভূমি সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। তার মধ্যে অধ্যাপক মার্শন বলেন, প্রকৃতি যে সকল শক্তি ও সম্পদ মানুষের সহজাত আলো, বাতাস, পানি, বৃষ্টি ও উত্তাপের মাধ্যমে মুক্তভাবেই দান করে তাকেই বলা হয় ভূমি। তাই বলা যায় ভূমি বলতে যে সকল সম্পদ প্রকৃতির দান এবং উৎপাদন কাজে সহায়তা করে তাকে অর্থনীতিতে ভূমি বলা হয়। এখন আসো ভূমির বৈশিষ্ট্যগুলো কি কি? ভূমির বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে ভূমি উৎপাদনের আদি ও মৌলিক উপাদান। কোনো কিছু উৎপাদন করার জন্য সরকারকে প্রয়োজন কি? ভূমি। এর উপরেই মানুষ তার শ্রম ও মূলধন নিয়োগ করে উৎপাদন করে। দ্বিতীয় হচ্ছে ভূমি প্রকৃতির দান। এর সৃষ্টিতে মানুষের কোনো অবদান নেই। ভূমির যোগান সীমাবদ্ধ। মানুষ পরিশ্রম দ্বারা উৎপাদনের অন্যান্য উপাদানের যোগান বাড়ানো যায়, কিন্তু ভূমির যোগান বাড়ানো যায় না। ভূমি হস্তান্তরযোগ্য নয়, তবে এর মালিকানা সত্ত্ব হস্তান্তর করা যায়। অবস্থানগত দিক থেকেও ভূমির মধ্যে পার্থক্য রয়েছে। কোনো ভূমি তুলনামূলকভাবে ভালো, আবার কোনোটির অবস্থান খারাপ হতে পারে। ভূমি নিষ্ক্রিয় উপাদান, অর্থাৎ নিজে কিছু করতে পারে না, বরং অন্য উপকরণ ভূমিকে সক্রিয় করে তোলে। ভূমি চিরস্থায়ী, ভূমিকে ধ্বংস করা যায় না। ক্রমাগত চাষাবাদ ও সময়ের পরিবর্তনে এর অস্তিত্ব লোপ পায় না। সকল ভূমি কিন্তু সমজাতীয় নয়। উর্বরতার শক্তির দিক দিয়ে সকল ভূমি একরকম হয় নাই। কোনো ভূমি উর্বর, কোনো ভূমি আবার কম উর্বর। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রভাব রয়েছে, বেশি রয়েছে। একই পরিমাণ জমিতে যে হারে শ্রম ও মূলধন নিয়োগ করা হয়, উৎপাদন এর চেয়ে কম হারে বাড়ে বলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এতে কার্যকর করা হয়। ভূমির আয় নির্ধারণ পদ্ধতি স্বতন্ত্র। তাছাড়া ভূমির যোগান স্থায়ীভাবে সীমাবদ্ধ বলে এর আয় বা পারিতোষিক নির্ধারণ পদ্ধতি অন্য উপাদান থেকে স্বতন্ত্র। ভূমির বহুবিধ ব্যবহার রয়েছে, যেমন বিভিন্ন উৎপাদন কাজে এটাকে ব্যবহার করা যায়। তাই বলা হয় যে ভূমির যে নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যা উৎপাদনের অন্যান্য উপাদান থেকে পৃথক, তাই ভূমি উৎপাদনে আদি ও মৌলিক উপাদান হিসাবে আমরা বিবেচনা করি। এরপরে আসি কি? খাজনা কি? খাজনা কত প্রকার ও কি কি? খাজনা সম্পর্কিত ধারণার পশ্চাতে ভূমিবাদী অর্থনীতিবিদ ও ক্লাসিক্যাল বা ধ্রুপদী অর্থনীতিবিদদের অবদান অবশ্যই স্বীকার করতে হয়। রিকার্ডো তার প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন গ্রন্থে খাজনা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করলেও পরবর্তীতে অধ্যাপক মার্শাল খাজনার এই ধারণাকে প্রসারিত করেন। রিকার্ডো তার এই গ্রন্থ 1817 সালে তার এই খাজনা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন। সাধারণ অর্থে আমরা খাজনা বলতে জমি, বাড়ি, দোকান, গাড়ি এসব ব্যবহারের জন্য যে নির্দিষ্ট সময়ান্তে বা সময়ের পরিপ্রেক্ষিতে চুক্তিভিত্তিক অর্থ প্রদানকেই বোঝানো হয়। কিন্তু অর্থনীতিতে খাজনার অর্থ ভিন্নতর এবং খাজনা শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে খাজনা বলতে ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ হতে অর্জিত আয়কেই বোঝায়। এই খাজনা সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে খাজনার সংজ্ঞা প্রদান করেছেন। অর্থনীতির প্রাণপুরুষ কে? অধ্যাপক মার্শাল। উনি কি বলেছেন? উনি বলেছেন ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের মালিকানা হতে অর্জিত আয়কেই
খাজনা বলা হয়। যেমন উদাহরণ, ভূমি ছাড়াও খনি, বন, মৎস্যক্ষেত্র প্রভৃতি প্রাকৃতিক সম্পদ হতে অতিরিক্ত যে প্রাপ্ত আয়টা সেটাকেই খাজনা বলা হয়। এইরূপ খাজনাকে আবার অর্থনৈতিক খাজনাও বলা হয়। খাজনার আধুনিক সংজ্ঞাও দিয়েছেন কে? ক্লাসিক্যাল অর্থনীতিবিদ। তারা বলেছেন জমির ক্ষেত্রেই কেবল খাজনা প্রযোজ্য বলে মনে করতেন, তবে আধুনিক অর্থনীতিবিদরা মনে করেন খাজনার সংখ্যা আরও ব্যাপক। জমি ছাড়াও অন্যান্য যে সকল বস্তুর জোগাড় সীমাবদ্ধ, সেই সকল দ্রব্যের ক্ষেত্রে খাজনার উদ্ভব হতে পারে। তাই আধুনিক অর্থে ভূমি, শ্রম, মূলধন ও সংগঠনের সর্বক্ষেত্রে খাজনার সৃষ্টি হতে পারে। এই আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে খাজনার ভিত্তি হলো উদ্বৃত্ত যোগানে অস্থিতির স্থাপকতার কারণে ভূমি বা অনুরূপ করে স্থির উপকরণের মালিক যে উদ্বৃত্ত আয় পায় তাই হচ্ছে কি খাজনা। আরেকভাবে বলা যায় যে উৎপাদন ক্ষেত্রে নিযুক্ত উপাদানের সুযোগ ব্যয় অপেক্ষা অতিরিক্ত উপার্জিত অর্থকেই খাজনা বলা হয়। এখন আসে যে খাজনা কত প্রকার ও কি কি। খাজনা মূলত দুই প্রকার, একটা কি মোট খাজনা আর একটা হচ্ছে নিট খাজনা। প্রথমে আমরা মোট খাজনা বা নিট খাজনা কি সেটা নিয়ে আলোচনা করি। তাহলে মোট খাজনা কি? কোনো নির্দিষ্ট জমি বা বাড়ি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহারের বিনিময়ে ব্যবহারকারী তার মালিককে সর্বসাকুল্যে যে পরিমাণ অর্থ প্রদান করে তাকেই বলা হচ্ছে মোট খাজনা। দেখো আমরা এখন উদাহরণের সাহায্যে বিষয়টি দেখা যাচ্ছে যে সুদের পরিমাণ দেখো, মোট খাজনা সুদ যদি 20 টাকা হয়, মজুরি যদি 30 টাকা হয় এবং মুনাফা 10 টাকা সহ 100 টাকা খাজনা হিসাবে প্রদান করে। সুতরাং মোট খাজনা কত? এই 100 টাকা। তাহলে বোঝা গেল মোট খাজনা কি। এরপরে আসো দেখো নিট খাজনা বলতে আমরা কি বুঝি। অর্থনীতিতে শুধু, বারবার বলছি মনোযোগ দিয়ে শোনো, অর্থনীতিতে শুধু অস্থিতিস্থাপক উপকরণ যেমন জমি ব্যবহারের জন্য এর মালিককে যে অর্থ দেওয়া হয় তাকে নিট বা অর্থনৈতিক খাজনা বলে। তাহলে অর্থনৈতিক বা নিট খাজনা কি? অর্থনৈতিক খাজনা যদি হয় ইকুয়াল টু মোট খাজনা 100 বিয়োগ 20 টাকা যোগ সুদ, 30 টাকা মজুরি, 10 টাকা মুনাফা। তাহলে কত হলো? 20 যোগ 30 যোগ 10, তাহলে কত হলো? 60 না? তাহলে 100 বিয়োগ 60 মানে 40 টাকা। তাহলে বুঝতে পারলে? এই জিনিসটাই দেখো সমীকরণ আকারে আমি দেখাচ্ছি। দেখো মোট খাজনা ইকুয়াল টু হচ্ছে অর্থনৈতিক খাজনা প্লাস মজুরি প্লাস সুদ প্লাস মুনাফা। আর নিট বা অর্থনৈতিক খাজনা হচ্ছে মোট খাজনা বিয়োগ আনুষঙ্গিক ব্যয়, মজুরি, সুদ এবং মুনাফা। তাহলে আমরা বুঝতে পারলাম মোট খাজনা কি, নিট খাজনা কি। এরপরে আসি নিম খাজনা কি বা উপখাজনা কি। তাহলে নিম খাজনা কি আর উপখাজনা বলতে আমরা কি বুঝতেছি? নিম খাজনা বা উপখাজনা। অধ্যাপক মার্শাল অর্থনীতিতে নিম খাজনা ধারণা প্রবর্তন করেন। তিনি রিকার্ডো ও অন্যান্য ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ অপেক্ষা খাজনা তত্ত্বকে আরও লার্জ মানে প্রসারিত করেন। নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ মনে করেন খাজনা শুধু জমির ক্ষেত্রেই প্রযোজ্য নয়, বরং যে কোনো উপাদানের আয়ের মধ্যে খাজনার অস্তিত্ব থাকতে পারে। এই ধারণার প্রেক্ষিতে তিনি নিম খাজনা আলোচিত হয়। তাহলে খাজনা সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদ বলেছেন, যেমন অধ্যাপক মার্শালের মধ্যে বলেছেন যে মানুষের সৃষ্ট উপাদানের উপকরণ হতে স্বল্পকালে যে অতিরিক্ত কি হয়? আয় হয়, তাই হচ্ছে নিম খাজনা। আর রিকার্ডো বলেছেন বিভিন্ন ক্লাসিক্যাল অর্থনীতিবিদ ধারণা যে জমি থেকে যে উদ্বৃত্ত আয় হয় তাই হচ্ছে খাজনা। তাই বলা যায় যে নিম খাজনা স্বল্পকালের সাথে সম্পর্কযুক্ত এবং এরূপ খাজনা সে আয়কে নির্দেশ করে বা যে আয়কে নির্দেশ করে যা কেবল স্থির উপকরণের ক্ষেত্রে প্রযোজ্য। দীর্ঘকালে স্থির উপকরণ থাকে না বিধায় তখন এই খাজনার পরিমাণ শূন্য হয়ে থাকে। তাহলে আমরা কি বললাম নিম খাজনা বা উপখাজনা কি? দেখো দেখো নিম খাজনা বা উপখাজনা। উপখাজনা হচ্ছে টিআর মাইনাস টিভিসি বা এআর মাইনাস এভিসি। এরপরে আসবো আমরা কি খাজনা এবং দামের মধ্যে পার্থক্য কি, তারপরে আমরা আলোচনা করব 4 নম্বরটা। আগে আমরা এটাকে শেষ করে নিই। খাজনা সম্পর্কে কি আমরা জানলাম যে খাজনাকে এই যে এখানেও আবার বলছি যে খাজনা হচ্ছে টিআর মানে টোটাল রেভিনিউ মাইনাস টিসি মানে হচ্ছে টোটাল কস্ট, আর এআর হচ্ছে কি এভারেজ রেভিনিউ মাইনাস এসি হচ্ছে এভারেজ কস্ট। আবার নিম খাজনা বা উপখাজনা হচ্ছে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট বা এআর মাইনাস এভিসি। এআর কি এভারেজ রেভিনিউ মাইনাস এভারেজ
ভ্যারিয়েবল কস্ট। তাহলে আমরা প্রথমে ভূমি কি, বৈশিষ্ট্য, খাজনা কি, কত প্রকার, মোট খাজনা, নিট খাজনা, নিম খাজনা, ইভেন কি এখন খাজনাটা বলা হলো, এবং দাম বলতে আমরা কি বুঝি। তাহলে চলো আমরা দাম বলতে কি বুঝি। দাম হচ্ছে আমাদের সেই জিনিস, যে দাম বলতে আমরা কি বুঝি। প্রথমে আমরা খাজনা সম্বন্ধে জানলাম, এবার দাম। অর্থের দ্বারা কোনো দ্রব্যের মূল্য প্রকাশ করা হলে তাকে দাম বলা হয়, অর্থাৎ বিনিময় মূল্যের আর্থিক প্রকাশকেই দাম বলা হয়। আবারও বলছি, অর্থের দ্বারা কোনো দ্রব্যের মূল্য প্রকাশ করা হলে তাকে দাম বলে, অর্থাৎ বিনিময় মূল্যের আর্থিক প্রকাশকে দাম বলা হয়। দাম কিভাবে নির্ধারিত হয়? দ্রব্যের চাহিদা এবং যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা। দাম দুই প্রকার, একটা হচ্ছে চাহিদা দাম আর একটা যোগান দাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু সব সংজ্ঞাগুলো আলোচনা করলাম। এখন আমাদের সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা নিয়ে আলোচনা করব। যেমন অনুপর্যিত আয় কি এবং রিকার্ডোর খাজনা তথ্যটি সমালোচনা সহ ব্যাখ্যা করো। প্রথমেই আসি আমরা অনুপর্যিত আয় বলতে কি বুঝি। প্রথমে আমরা অনুপর্যিত আয় বলবো, তারপরে চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করব। তাহলে চলো প্রথমে আমরা আসি অনুপর্যিত আয় বলতে আমরা কি বুঝি, সেইটা নিয়ে আমরা আগে আলোচনা করি, তারপরে আমরা রিকার্ডোর খাজনা তত্ত্বটি নিয়ে আলোচনা করব। অনুপর্যিত আয় হলো দেশে লোকসংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক উন্নতি হলে সাধারণভাবে জমির দাম অত্যাধিক বৃদ্ধি পায়। এক্ষেত্রে কি হয়, জমির মালিক কোনো বাড়তি পরিশ্রম বা বিনিয়োগ না করে যে অতিরিক্ত আয় অর্জন করে তাকেই অনুপর্যিত আয় বলে। এর প্রামাণ্য সংজ্ঞা অর্থনীতিবিদ চ্যাপম্যানের মতে সামাজিক অগ্রগতির বিশেষ বৃদ্ধির ফলে দ্রব্য সামগ্রীর যে মূল্য বৃদ্ধি পায় তাকেই অনুপার্জিত আয় বলে। অনুপার্জিত আয় আরেকটি হচ্ছে নিজস্ব প্রচেষ্টা ও বিনিয়োগ ভিন্ন অন্য কোনো কারণে জমির দাম বাড়লে মালিকের অতিরিক্ত যে আয় হয় তাকেই বলা হচ্ছে অনুপার্জিত আয়। অনুপার্জিত আয়ের সৃষ্টির কারণগুলো কি? জনসংখ্যা বৃদ্ধি পেলে জমির চাহিদা বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট এলাকার জমির দাম বেড়ে যায়, কিংবা স্থানীয় বা কেন্দ্রীয় সরকারের উন্নয়ন প্রকল্পের আওতায় পড়ে যদি উক্ত এলাকার উন্নয়ন ঘটে তবেও জমির দাম বেড়ে যায়। আবার কি নতুন এলাকায় শহর গড়ে উঠলে বা প্রসারিত হলে সেই এলাকায় জমির দাম বেড়ে যায়। যেমন ধরো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ঢাকার অদূরে নিকুঞ্জ, উত্তরা, ডালাস সিটি, বসুন্ধরা মডেল টাউন, এরকম অনেক উপশহর রয়েছে, যেমন চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট সহ বর্তমানে অনেক জেলা উপজেলা শহরে সরকারি ও বেসরকারি উদ্যোগে স্থাপনের ফলে তার আশেপাশে জমির দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে শহরের সুযোগ সুবিধার কারণে উক্ত এলাকাগুলোতে জমির মালিকের অনেক আয় বেড়ে যায়, অর্থাৎ তাদের অধিক অনুপার্জিত আয় সৃষ্টি হয়। এখন আসো আমরা চিত্রের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করি। এই যে দেখো অনুপার্জিত আয়ের একটি আমরা কি বলে চিত্র। এই অনুপার্জিত আয়ের আমাদের ভূমি অক্ষে জমির পরিমাণ নির্দেশ করা হয়েছে। আমাদের ভূমি অক্ষ কি, এই দেখো ও কিউএলে এখানে কি কোয়ান্টিটি অফ ল্যান্ড, অর্থাৎ জমির পরিমাণ নির্দেশ করা হয়েছে। এখানে জমির পরিমাণ ভূমি অক্ষে করা হয়েছে, আর উলম্ব অক্ষে দামের পরিমাণ নির্দেশ করা হয়েছে। আর চিত্রে এই দেখো এসএস রেখা হচ্ছে যোগান রেখা বা জমির যোগান রেখা, যেটার পরিমাণ স্থির। দেখো এটা কিন্তু পরিবর্তিত হয়নি। আর এখানে দেখো D1 রেখা রয়েছে, D2 রেখা। D1 মানে AR1 বা D2 বা A1। D1 রেখা মানে কি AR1, যে প্রথম চাহিদা রেখা বা গড় আয় রেখা, আর D2 রেখা ইকুয়াল টু হচ্ছে AR2 বা পরিবর্তিত চাহিদা রেখা, বা মানে D1 থেকে পরিবর্তিত হয়ে D2 রেখা হয়েছে। এখন এই কারণে চাহিদা বৃদ্ধির ফলে গড় আয় রেখা AR1 থেকে কি স্থানান্তরিত বা পরিবর্তিত হয়ে AR2 হয়েছে। ঠিক আছে, ফলে এখন অনুপার্জিত আয়ের পরিমাণ সৃষ্টি কি হয়েছে, P0 P1 BA, মানে এই যে দেখো ক্রস দিয়ে দেখানো হয়েছে, এটাই হচ্ছে আমাদের অনুপার্জিত আয় বা অনুপার্জিত যে আয় সৃষ্টি হয় তার পরিমাণ। তাই বলা হয় নিজস্ব প্রচেষ্টা ও বিনিয়োগ ভিন্ন অন্য কোনো যদি কারণে জমির দাম হঠাৎ করে বেড়ে যায় এবং মালিকের যে অতিরিক্ত যে আয় হয় তাকেই বলা হচ্ছে অনুপার্জিত আয়। তাহলে অনুপার্জিত আয়টা বুঝতে পারলে যে হঠাৎ করে কোনো বিনিয়োগ নাই, কোনো ইনভেস্টমেন্ট নাই বা কোনো প্রচেষ্টা নেই,
তারপরেও যখন ওই জমির ভ্যালুয়েশনটা হঠাৎ করে বেড়ে যায় তখন তাকে যে মালিক কর্তৃপক্ষ যে আয়টা সে অর্জন করে তাকেই বলা হচ্ছে অনুপার্জিত আয়। এখন আমাদের শেষ কোশ্চেন, রিকার্ডোর খাজনা তত্ত্বটি সমালোচনা সহ ব্যাখ্যা করো। এটাই হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইংল্যান্ডের প্রখ্যাত ক্লাসিক্যাল অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো 1817 সালে তার বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশনের খাজনা সম্পর্কে যে মত প্রকাশ করেন তাই তার নামানুসারেই রিকার্ডো খাজনা তত্ত্ব নামে পরিচয় লাভ করে। অধ্যাপক ম্যালথাসের জনসংখ্যা তথ্যের উপর ভিত্তি করে অধ্যাপক ডেভিড রিকার্ডো এই খাজনা তত্ত্বটি মূলত প্রকাশ করেন। রিকার্ডোর ভাষা অনুপাতে যে বলেছেন যে খাজনা হলো জমির উৎপাদনের সেই অংশ যা জমির আদি ও অক্ষয় শক্তি ব্যবহারের জন্য জমির মালিককে দেওয়া হয়। ডেভিড রিকার্ডো শর্তটি কতগুলো অনুমতির উপর প্রতিষ্ঠিত, বা অনুমিত শর্তের উপর। যে কোনো তত্ত্বই কিন্তু কতগুলো অনুমিত শর্তের উপর প্রতিষ্ঠিত, যা তোমরা জানো। তো শর্তগুলো কি বলেছেন? সমগ্র সমাজের দৃষ্টিকোণ হতে ভূমির যোগান সীমাবদ্ধ, ভূমি প্রকৃতির দান বলে এর কোনো যোগান দাম নেই, ভূমি আদি ও অবিনশ্বর ক্ষমতা রয়েছে, ভূমি বা জমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় এবং ভূমির উর্বরতার পার্থক্য রয়েছে। এই তত্ত্বের বিশ্লেষণে রেকর্ডও বলেন খাজনা হচ্ছে জমির মৌলিক ও অবিনশ্বর ক্ষমতার প্রতিদান। এই ক্ষমতা বলতে তিনি জমির উর্বরা শক্তিকেই মূলত নির্দেশ করেন। তার মতে সব জমির উর্বরা শক্তি সমান নয়, এক্ষেত্রে উৎকৃষ্ট এবং নিকৃষ্ট জমি রয়েছে। এর উৎপন্ন ফসলের পার্থক্যের উপরেই মূলত খাজনা নির্ভর করে। তার মতে যে জমির উৎপাদন খরচ ও আয় পরস্পর সমান সেরূপ জমিকে খাজনাবিহীন বা প্রান্তিক জমি বলা হয়। এখন আসো আমরা বিষয়টিকে তালিকার সাহায্যে প্রকাশ করি। এই তালিকার সাহায্যে খাজনা উৎপত্তির কারণগুলো দেখানো হলো। এখানে দেখো আমরা একটা তালিকা তৈরি করেছি। জমির শ্রেণী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, উৎপাদনের পরিমাণ 30 একক, 25 একক, 20 একক, একক প্রতি দাম 20 টাকা, 20 টাকা, 20 টাকা, উৎপাদনের মূল্য 600 টাকা, 500 টাকা এবং 400 টাকা ধরা হয়েছে, উৎপাদন ব্যয় 400, 400, 400, খাজনা 20 টাকা, 200 টাকা, 100 টাকা এবং 0 টাকা। এবং কেন হয়েছে সেগুলো আমি তোমাদের এক করে জানাচ্ছি। দেখো উপকারের তালিকা অনুযায়ী আমরা এই যে তালিকাটা রয়েছে এই তালিকা অনুযায়ী প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর নির্দিষ্ট পরিমাণে যথাক্রমে কত উৎপাদনের পরিমাণ দেখো 30 একক, 25 একক এবং 20 একক উৎপাদন হয়। প্রতি এককের মানে এই 30 একক বা 25 একক প্রতি এককের দাম 20 টাকা যদি ধরে ফসলে আয় হয়েছে যথাক্রমে কত 600 টাকা হয়েছে, দ্বিতীয় শ্রেণীর হয়েছে 500 টাকা এবং তৃতীয় শ্রেণীর হয়েছে 400 টাকা, তাই না? এখন প্রতি শ্রেণীর জমির খাজনার পরিমাণ কত? এখন দেখো 600 বিয়োগ 400 200, 500 বিয়োগ 400 100, 400 বিয়োগ 400 0। ঠিক আছে, এক্ষেত্রে তাহলে জমির তৃতীয় শ্রেণীর জমির প্রান্তিক জমি দেখো তৃতীয় শ্রেণীর খাজনা কিন্তু 0। তাহলে আমরা বলতে পারি যে এই যে তৃতীয় শ্রেণীর জমির খাজনার পরিমাণ কত আসছে 0। এই যে একটু আগেও দেখালাম যে বিয়োগ করে 600 থেকে 400 200, 500 থেকে 400 100, 400 থেকে 400, অর্থাৎ তৃতীয় শ্রেণীর জমিটাই হচ্ছে প্রান্তিক জমি। এখন চলো আমরা বিষয়টিকে এই তালিকার চিত্রের পরিপ্রেক্ষিতে আমরা বিষয়টিকে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করি। এখন দেখো আমরা বিষয়টিকে পূর্বের তালিকাটাকেই আমরা এখন এই দেখো চিত্রের মাধ্যমে বিষয়টিকে ব্যাখ্যা করি। চিত্রে ও এ প্রথম শ্রেণীর জমি, ও এ বি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জমি আর বি সি হচ্ছে তৃতীয় শ্রেণীর জমি। এখন চলো আমরা দেখি যে ও এ প্রথম শ্রেণীর আয় কতটুকু। আসো আমরা ও এর প্রথম শ্রেণীর আয় হচ্ছে কি বলা হচ্ছে যে ও পি কিউ এ। দেখো আয় কতটুকু ও পি কিউ এ, আর খাজনার পরিমাণ কতটুকু হচ্ছে যে মানে উৎপাদন ব্যয়, সরি খাজনা না তো উৎপাদন ব্যয়, উৎপাদনের ব্যয় পরিমাণ ও টি ডাব্লিউ এ। তাহলে আমাদের খাজনার পরিমাণ কি ও পি কিউ এ বিয়োগ ও টি ডাব্লিউ এ, মানে আমাদের এইটুকুই হচ্ছে খাজনার পরিমাণ। তার মানে আমাদের হচ্ছে কি পি কিউ ডাব্লিউ টি। ঠিক আছে, এই যে এইটুকু হচ্ছে খাজনার পরিমাণ। এখন আমরা দেখি এখন দ্বিতীয় ক্ষেত্রে বা এবি বা দ্বিতীয় শ্রেণীর আয় কতটুকু। দ্বিতীয় শ্রেণীর আয় হচ্ছে এ আর এস বি, আবারও বলছি এ আর এস বি, আর ব্যয় কতটুকু
এ ডাব্লিউ ভি ভি বি, তাহলে বাকি থাকলো এই যে ডট ডট, অর্থাৎ বাকি থাকলো কি ডাব্লিউ আর এস ভি। এই দেখো ডাব্লিউ আর এস ভি। এরপরে আসি আমরা বিসি বা তৃতীয় শ্রেণীর উৎপাদনায়। দেখো এর ব্যয় এবং আয় দুটাই সমান, অর্থাৎ এটা কি বি সি এইচ ভি বা বি সি এইচ ভি। এর আয়ও যতটুক ব্যয়ও ততটুক, তাহলে খাজনার পরিমাণ কি শূন্য হবে না? তাহলে এই জমির কোনো উদ্বৃত্ত বা খাজনা নেই। তাহলে আমরা এই চিত্রে কি দেখলাম, যে ভূমি অক্ষে জমি ও খাজনার পরিমাণ নির্দেশ করা হয়েছে, উলম্ব অক্ষে উৎপাদন আয় ব্যয় নির্দেশ করা হয়েছে, এবং প্রতিটিকে 100, 200, 300, 400, 500 এবং 600কে উলম্ব অক্ষে প্রতিটি বর্গক্ষেত্রকে ধরা হয়েছে। এখন এখান থেকে আমরা কি বললাম, যে প্রথম শ্রেণীর আয় বের করতে পারলাম, উৎপাদন ব্যয় খাজনা, এভাবে দ্বিতীয় শ্রেণীরটা পারলাম, তৃতীয় শ্রেণী। তাহলে তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে আমরা দেখলাম এই জমির কোনো উদ্বৃত্ত বা খাজনা নেই। প্রান্তিক জমির পরিপ্রেক্ষিতে বলা যায়, অধ্যাপক ডেভিড রিকার্ডো তার খাজনা তত্ত্বের বিশ্লেষণে প্রান্তিক জমি যে ধারণটি উল্লেখ করেছেন, সেখানে তিনি বলেছেন যে জমি থেকে প্রাপ্ত আয় ও উৎপাদন খরচ সমান হলে সেই রূপ জমিকে প্রান্তিক জমি বা খাজনাবিহীন জমি বলে, যেটা নাকি এই যে আমরা পেলাম যে তৃতীয় শ্রেণীর যে জমি, এই যে বিসি যে জমি, সেটাকেই বলা হচ্ছে কি আমাদের প্রান্তিক জমি। অর্থাৎ আমাদের দেখো ওএ বা প্রথম শ্রেণীর জমিতে উদ্বৃত্ত আছে, আছে না? দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রেও উদ্বৃত্ত আছে, আর তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে কোনো উদ্বৃত্ত নাই। মানে এটা দেখো খাজনার পরিমাণ শূন্য, এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, কিন্তু আমাদের তৃতীয় ক্ষেত্রের বেলায় কোনো উদ্বৃত্ত নাই। এই ফলে বিসি বা তৃতীয় শ্রেণীর জমির উদ্বৃত্ত নেই বলে এর কোনো খাজনাও নেই। রিকার্ডোর খাজনা তথ্যটি হচ্ছে উৎপাদনের উদ্বৃত্ত বা পার্থক্যজনিত আয়ের তথ্য। এই তথ্যের কি বলেছি সমালোচনা সহ আমরা ব্যাখ্যা করব। তাহলে তথ্যটির সমালোচনা কি, যে রিকার্ডোর মতে জমির আদি অক্ষয় শক্তি ব্যবহারের জন্য খাজনা দেওয়া হয়, কিন্তু আধুনিক অর্থনীতিবিদগণ এই মতের সাথে একমত হননি। রিকার্ডোর জমি চাষের ক্ষেত্রে ক্রম পর্যায়ের কথা উল্লেখ করেছেন, কিন্তু বাস্তবে জমি চাষ করা বেশি সুবিধাজনক সেই জমিতে মানুষ প্রথমেই চাষ করে। রিকার্ডোর মতে প্রান্তিক জমির কোনো খাজনা নেই, বাস্তবে খাজনাবিহীন প্রান্তিক জমির মূলত কোনো অস্তিত্বই নেই। তিনি বলেছেন কেবলমাত্র জমি ব্যবহারের জন্য খাজনা দিতে হয়, কিন্তু বাস্তবে দুষ্প্রাপ্য উপকরণের ক্ষেত্রে খাজনার উদ্ভব হয়। এভাবে তিনি আরও বলেছেন ভূমি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির অধীন রিকার্ডোর এই ধারণা সব ক্ষেত্রেই সত্য হয় না। দাম খাজনাকে প্রভাবিত করে, কিন্তু খাজনা দামকে প্রভাবিত করে না, রিকার্ডোর এ কথাটাও সত্য নয়। তারপরেও সমালোচনার প্রেক্ষিতে রিকার্ডোর খাজনা তথ্যের গুরুত্ব কিছুটা সীমিত রয়েছে, একথা যেমন সত্য, তবে একে অবহেলাও করা যাবে না। এই প্রসঙ্গে রবার্টসন যথার্থই বলেছেন, রিকার্ডোর তথ্যটি খাজনা সম্বন্ধে কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সন্ধান দেয়, যেই কারণে তথ্যটি আজও তার প্রাণশক্তি ও তাৎপর্য হারায়নি। তাই সেকাল এবং একালের মতে আগামী দিনেও এই তথ্যটি গুরুত্বের সাথে অর্থনীতি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভূমি এবং খাজনা বিষয়ে বিভিন্ন যে তত্ত্ব রয়েছে, খাজনা তত্ত্ব, অনুপযোগী এবং সংজ্ঞাগুলো রয়েছে, আজকে সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং পরবর্তীতে এই চ্যাপ্টারের লেকচারগুলো শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।